আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত শেয়ার হোল্ডারদের সত্ত্ব বই দেয় অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী যে দায় পাশ আছে সেই অংশে কীভাবে উপস্থাপন করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। তো সেই রেওয়া মিলটি উপস্থাপন করলাম, সে বড় রেওয়া মিল এবং অনেকগুলি তথ্য আছে এখানে। তো এই তথ্যগুলির মধ্যে সবগুলা কিন্তু দায় পাশে বসবে না, যেগুলা অল্প কিছু আছে সেগুলি আজকে উপস্থাপন করব। তো এই তথ্যের আলোকে এখানে 6টা প্রশ্ন আছে কিন্তু। তো আমি ইতিপূর্বে এই 5টা প্রশ্ন আলোচনা করেছি। যেমন প্রথম ক্লাসে আমি মোট মুনাফার পরিমাণ নির্ণয় দেখিয়েছিলাম, নিট মুনাফা দেখিয়েছি, সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করেছি, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা দেখিয়েছি আলাদা আলাদা ক্লাসে প্রত্যেকটা, এবং ঠিক পূর্বের ক্লাসে মোট সম্পদের পরিমাণ আমি নির্ণয় করে দেখিয়েছিলাম। আজকে শেষেরটি আলোচনা করব শেয়ার হোল্ডারদের সত্ত্ব বহির্দায়ের পরিমাণ। তো যাই এখান থেকে রেওয়ামিলটা একটু ছোট করে নিই। শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ নির্ণয়ের জন্য যেটুকু দরকার শুধুমাত্র সেইটুকু আমি নিয়ে যাই। এই যে ওই অংশটুকু নিয়ে আসলাম, যেটুকু দরকার সেইটুকু, এবং এর সাথে রিলেটেড অল্প কিছু সমন্বয় আছে। আমরা অনুমোদিত মূলধন লিখব। তো অনুমোদিত মূলধন এই অঙ্কে উল্লেখ নাই, না থাকলে এইভাবে লিখতে হবে নিয়ম রক্ষার্থে। প্রতিটি ডট ডট টাকা দরে ডট ডট শেয়ার, এখানে টাকাও ডট ডট হবে, অর্থাৎ অনুমোদিত মূলধন নাই, সেজন্য আমরা এইভাবে উপস্থাপন করব। তারপরে ইস্যুকৃত মূলধন, এখানেও আমরা ওইভাবে লিখতে পারি, প্রতিটি ড্যাশ টাকা দরে ড্যাশ শেয়ার, এখানেও নাই কিছু, এবং এগুলো নিচে ডাবল দাগ দিয়ে দিব, কারণ এগুলো কোনো কাজে লাগবে না, সেজন্য নিয়ম রক্ষার্থে লেখা। এবার লিখবো আদায়কৃত, বিলিকৃত, আদায়কৃত। বিলিকৃত আদায়কৃত এই যে এখানে যে মূলধনটা দেওয়া আছে 3,20,000 টাকা, তো এখানে 10 টাকা করে প্রতিটি শেয়ারের দাম প্রশ্নে দেওয়া ছিল। প্রতিটি 10 টাকা দরে 32,000 শেয়ার গুণ করলে 3,20,000 টাকা হবে। এটা আমরা শেষের ঘরে লিখব, আদায়কৃতটা শেষের ঘরে লিখব। আচ্ছা, এবার কি লিখব? এই যে সাধারণ সঞ্চিতি আছে, আরও অন্যান্য তহবিল আছে, এই ঋণপত্র আছে, এগুলি লিখব। এরপর লিখব সঞ্চিত ও উদ্বৃত্ত। সঞ্চিত উদ্বৃত্তর মধ্যে আসবে যে শেয়ার অধিয়ার, তারপরে সঞ্চিতি তহবিল, তাই না? তারপর এই যে নিমজ্জিত তহবিল, এগুলি আসবে। তো আমরা ধাপে ধাপে লিখি। প্রথমে শেয়ার অধিয়ার লিখি। শেয়ার অধিয়ার প্রথম ঘরে লিখব, কারণ শেয়ার অধিয়ার সম্পর্কে যে সমন্বয় কী বলা আছে 2 নম্বরে লক্ষ্য করি। শেয়ার অধিয়ারের অর্ধাংশ প্রাথমিক খরচে অবলোপন করতে হবে, আর অবশিষ্ট অংশ সাধারণ সঞ্চিত তহবিলে। অর্থাৎ শেয়ার অধিয়ার থাকবেই না, কিছু যাবে, কিছু অবলোপন হবে এই প্রাথমিক খরচ দ্বারা, আর অবশিষ্ট সঞ্চিত তহবিলে স্থানান্তর হবে। তো এই যে লক্ষ্য করি, প্রথমে লিখব প্রাথমিক খরচ দ্বারা অবলোপন, এই 10,000 টাকা অর্ধেক, এই যে অর্ধাংশ 20,000-এর বলে দিচ্ছে এখানে, আর বাকি থাকে 10,000, এবং এই 10,000কে আবার এই যে অবশিষ্ট অংশ সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। সেজন্য আবার বাদ দিব, বাদ সঞ্চিত তহবিলে স্থানান্তর ওই 10,000, বিয়োগ করে এখানে 0 থাকবে। অর্থাৎ শেয়ার অধিয়ারের কিছু অংশ আমরা সঞ্চিত তহবিলে স্থানান্তর করেছি, আর কিছু প্রাথমিক খরচ দ্বারা অবলম্বন করেছি। ফলে শেয়ার অধিয়ারের টাকা থাকবে না, ভাগ হয়ে গেছে 2 জায়গায়, সেজন্য এখানে 0 হলো। আচ্ছা, এবারে যে সঞ্চিত তহবিল 45,000 টাকা আছে, এটা লিখব। লেখার পরে এটার সাথে যোগ হবে এই যে শেয়ার অধিয়ারের 10,000 টাকা, এই যে সঞ্চিত তহবিল স্থানান্তর করা হলো না, ওই 10,000 যোগ হবে, যোগ হয়ে 55,000 হবে। আচ্ছা, তো সঞ্চিত তহবিল লেখার পরে আমরা কি করব? সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত লিখব। সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত ইতিপূর্বে আমরা বের করেছিলাম, আমার পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, সেই টাকাটা লিখব। এই যে 1,94,708 টাকা, এবং এই দুটা এর নিচে লিখব নিমজ্জিত তহবিল। নিয়মিত তহবিল এই যে এখানে দেওয়া আছে 5,000 টাকা। এরপর এগুলো যোগ করে এই শেষের ঘরে লিখব। শেষের ঘরে লেখার পরে এই দুটো পরে যোগ করব, আমরা আরও বাকি আছে, কারণ এখন আমাদের এই যে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ঋণপত্র বসবে, চলতি দায় আছে, তো এখানে তো ধরবে না, আমি পরের পেজে যাই। তো এগুলো মনে রাখবো, 3,20,000, 2,54,708 টাকা, এটা মনে রাখবো, একটু পরের পেজের সাথে যোগ হবে। তো এবার আমরা বাকিটুকু করব, তাই না? দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে একটা মাত্র আছে, যে ঋণপত্র। এখানে আমরা বাকি অংশ প্রথমে লিখব দীর্ঘমেয়াদী দায়। বাকি অংশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে এই যে একটা আছে ঋণ, 12% ঋণপত্র 35,000 টাকা, 12% ঋণপত্র 35,000 টাকা আমরা এখানে লিখব শেষের ঘরে, কারণ ঋণপত্রের উপর যে সুদটা হয় সেটা কিন্তু আলাদা চলতি দায়ের মধ্যে বসে, সেজন্য এখানে শেষের ঘরে লিখব। এরপরে লিখব চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, তার মধ্যে এই যে পাওনাদার আছে 50,000 টাকা লিখব। তারপরে এই ঋণপত্রের বকেয়া সুদ আছে। এখন এই 35,000 টাকার উপরে 12% হিসেব করে 4200 হয়, সেটা 12 মাসের, তাকে 12 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ হবে। 1-3 তো মার্চ সহ ডিসেম্বর পর্যন্ত 10 মাসের সুদ হবে 3500 টাকা, এখানে লিখব বকেয়া সুদ। এরপরে আরও আছে
এই যে বকেয়া বেতন এই ৩,০০০ টাকা লিখব। তারপর আরও আছে এই যে প্রদেয় বিল ১২,০০০ টাকা, এটা লিখব। তারপর নির্দাবী লভ্যাংশ মানে অদাবিকৃত লভ্যাংশ, এটা লিখব, এটা এখানে লিখব। এগুলো সব চলতি দায়। আরেকটা আছে যে শেয়ার ও মূলধনের উপরে 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এই যে ৩,২০,০০০ টাকা আছে ওইটার 5% ১৬,০০০ টাকা ঘোষণাকৃত লভ্যাংশ বলে লিখব। এগুলো হচ্ছে চলতি দায়। এবার কী করবে, সবগুলো যোগ করে এখানে লিখব। এইখানে লিখে এবার এই ৩৫,০০০, এই ৮৯,৫০০, আর পূর্বের পেজে কিন্তু আরও আছে দুইটা। একটা আছে হচ্ছে শেয়ার মূলধনের পরিমাণ ৩,২০,০০০ টাকা ছিল, আর ওই যে মালিকানা সত্ত্বের পরিমাণ যা হয়েছিল সব যোগ করে এখানে লিখব। ৬,৯৯,২০৮ টাকা হলো। এটাই হচ্ছে মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ, এবং এই টাকার সাথে মোট সম্পদের পরিমাণ মিলে যাবে। তোমাদের হয়তো অনেকে মনে হতে পারে মোট সম্পদ কোথায় পাবো। মোট সম্পদের যে পূর্বের ক্লাসটায় আমি দেখিয়েছিলাম মোট সম্পদ, তার সাথে এটা মিলে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। অনেক বড় একটি অঙ্ক আমি 6টা ক্লাসে ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে আলোচনা করেছি। প্রথম ক্লাসে মোট লাভ, পরের ক্লাসে নিট লাভ, তারপরে সংরক্ষিত আয়ের বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর হচ্ছে কি যে সম্পদ একদিন দেখিয়েছি, আর আজকে দায় ও মালিকানা সত্ত্ব দেখাইলাম। তো আশা করি এখন তোমরা পারবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও অন্য ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।